নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এবার প্রকাশ্যে একজোট হলেন তৃণমূল কংগ্রেসের 15 জন কাউন্সিলর। বাংলাদেশের 6টি জেলা নিয়ে বঙ্গভূমি নামে পৃথক স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের দাবি বঙ্গসেনা সংগঠনের। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বামফ্রন্ট ছাত্র যুব সংগঠনের উদ্যোগে। আজ 11ই আগস্ট বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। 1908 সালের 11ই আগস্ট এই দিনেই তিনি ফাঁসির মঞ্চে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরই পালন করে থাকেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। এদিন পান্ডাপাড়া কালীবাড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালিত হয়। যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করেন এসএফআই ও ডিওয়াইএফআই। এদিন সকালে ক্ষুদিরাম বসুকে মাল্যদান কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন এসএফআই ও ডিওয়াইএফআই এর সদস্যরা। পাশাপাশি বিকেলেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনটিকে সামনে রেখে। আজকের দিনে আমাদের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে ডুবিয়ে আত্মবলিদান দিবস আমরা এই দিনটাকে পালন করি এবং প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই দিনটাকে পান্ডাপাড়া সদর দক্ষিণ কালীবাড়িতে যথাযথ মর্যাদার সাথে পালন করলাম এবং তার সাথে এই বার্তাই দিলাম যে গোটা দেশের যে নীতি চলছে তার বিরুদ্ধে যে ক্ষুদিরাম বসুরা যে লড়াই করে এসছে, যে সমাজ যে দেশ তারা দেখিয়ে এসছে, আমরাও সেই দিকে চালিত। আমার নাম বেদব্রত ঘোষ। হর ঘর তিরঙ্গা উৎসব পালিত হলো সদর প্রাথমিক বিদ্যালয়ে। জলপাইগুড়ি পৌরসভার ও যুব কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এবং জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় আজ হর ঘর তিরঙ্গা উৎসব পালিত হলো। আজ ছাত্রীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় হর ঘর তিরঙ্গা উৎসব। পাশাপাশি আজ যথাযোগ্য মর্যাদায় ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসও পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার অফিসারেরা সহ জেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আধিকারিকেরা। এদিন ছাত্রীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। Where the mind is without fear and the head is held high. স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিটি বাড়িতে বাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ। হর ঘর তিরঙ্গা বিতরণ জলপাইগুড়িতে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সদর বিধানসভার বিধায়ক অনন্তদেব অধিকারীর উদ্যোগে প্রতিটি বাড়ি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুলে দেওয়া হলো জাতীয় পতাকা। এবছর প্রতিটি ঘরে তেরঙ্গা উড়বে। এই লক্ষ্যেই চলছে বিশেষ উদ্যোগ। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ড বিজেপি কর্মীদের উদ্যোগে এবং সাথে বিধায়ক অনন্তদেব অধিকারীকে নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। পতাকা হাতে পেয়ে দেশের নাগরিকেরা খুশি প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন। প্রত্যেক বাড়িতে পতাকা উঠবে, ভারতীয় জাতীয় পতাকা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক দোকানে, সব জায়গায়, স্কুলে, সব জায়গায় 15 আগস্ট উত্তোলিত হবে এবং এই সপ্তাহ ধরে চলছে। সবাই বাড়িতে লাগাবে। কতজনকে দিবেন আজকে? আমার পুরো ওয়ার্ড 24 ওয়ার্ড প্রত্যেক বাড়িতে পৌঁছাবো। কেমন লাগছে? কেমন খুব খারাপ আছে, সবাই আনন্দ করে দিচ্ছে, সবাইকে খুশি করে দিচ্ছে। ঠিক আছে, মানে 15 আগস্ট আর এবারে 15 আগস্ট আকাশ কত পার্থক্য। এবার দেখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং আনন্দের সহিত এই কাজ করতেছে। নরেন্দ্র মোদীজির উদ্যোগ নরেন্দ্র মোদী নিয়েছে, কারণ যারা দেশের জন্য বলিদান দিয়েছে
তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘর ঘর তেরাঙ্গে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে পতাকা করবে। এই পতাকা দেখেই মনে করে তাদের আত্মার শান্তি হবে এবং তারা যে দেশের জন্য প্রাণ দিয়ে সেটা উপলব্ধি হবে। বাংলাদেশে আটক জলপাইগুড়ির এক ক্ষুদ্র চা চাষিকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অমিত শাহকে চিঠি। বাংলাদেশে আটক জলপাইগুড়ির এক ক্ষুদ্র চা চাষিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন সিস্টা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 8ই আগস্ট জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটি গ্রামের গেট নাম্বার 30 এলাকায় নিজের চা বাগানে কাজ করার সময় ক্ষুদ্র চা চাষী দীপঙ্কর গোপকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে যায়। সিস্টার দাবি, জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় 200রও বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে। এই বাগানগুলির ওপর নির্ভরশীল বহু পরিবার। সীমান্তের চা বাগান থেকে এক চাষিকে অপহরণের ঘটনায় এই এলাকায় চা চাষিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে বাগানে গিয়ে প্রয়োজনীয় কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন বলেও দাবি তাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংগঠনের আবেদন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করে দীপঙ্কর গোপের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি তাকে দ্রুত ও নিরাপদে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং সীমান্ত সংলগ্ন চা বাগানগুলিতে বিএসএফ এর নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানানো হয়েছে। আপনারা জানেন যে আমাদের জেলা সমিতির মেম্বার দীপঙ্কর গোপ গত শনিবার থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হয়েছেন এবং আজকে ওর অপহরণের প্রায় হয়ে গেল শনিবার থেকে রবি সোম প্রায় 2 দিন হয়ে গেল, কিন্তু আমরা তার এখনো কোনো রকম সে কিভাবে ছাড়া পাবে সেই ব্যাপারে কিন্তু আমরা এখনো কোনো খবর পাইনি। এবং ওই এলাকায় আমাদের প্রায় 200-র উপরে ছোট চা বাগান আছে, ফুলবাড়ি সীমান্ত থেকে মানিকগঞ্জ জলপাইগুড়ি জেলাতে। এবং সেখানকার যারা শ্রমিক আছেন, যারা কাজে যাচ্ছেন, কিন্তু খুব কম পরিমাণে শ্রমিকরা যাচ্ছেন এবং যারা ব্যক্তিগতভাবে চা বাগানে যান তারাও যেতে পারছেন না। তারা একটা আতঙ্কে বা উদ্বেগে ভুগছেন। তো আমরা আজকে যখন দেখলাম যে এটাকে একটা উচ্চ পর্যায়ে যখন এটা হবে, তখন আমরা আজকে বাধ্য হয়ে আমাদের ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে একটা আমরা মেল করেছি এবং সেখানে আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি কূটনৈতিক পর্যায়ে আমাদের প্রিয় ভাই দীপঙ্করকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক। শুধু তাই না, আমরা চাই যে সমস্ত বাগানগুলো এখানে আছে এবং আপনারা এটা হচ্ছে বাস্তবে দেখা গেছে যে ওইখানে ছোট চা বাগান হওয়ার পরে ওই এলাকায় কিন্তু চোরাচালানকারী বা বিভিন্ন রকম দুষ্কর্ম যেগুলো হতো আগে সেগুলো হচ্ছে না এবং সেখানকার মানুষরা আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী শুধু হয়নি, সেখান থেকে তারা স্থানীয় প্রচুর মানুষকে চাকরিও পর্যন্ত দিয়েছেন। তো এই মতো অবস্থায় একটা আতঙ্ক, এরকম একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে, তাতে বাগানগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে এবং উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। কিন্তু আমাদের সর্বাগ্যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ভাই দীপঙ্করকে ফিরিয়ে আনা। এই জন্য আমরা অমিত শাহজিকে রিকোয়েস্ট করেছি যে আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন এবং কূটনৈতিক পর্যায়ে যাতে খুব তাড়াতাড়ি আমরা দীপঙ্করকে তার বাড়িতে ফিরিয়ে আনতে পারি। তার বাবা অসহায়, তাদের যারা আত্মীয় স্বজন তারাও অসহায়ত্ব বোধ করছে। যদিও আমাদের মাননীয় এমপি এবং এমএলএ সাহেব আমাদের পাশে আছেন, খুব সাহায্য করেছেন, কিন্তু আমরা মনে করছি যে এটা এখন রাষ্ট্রীয় আন্তর্জাতিক যেহেতু ব্যাপার, এটা একদম অন্তর্রাষ্ট্রীয় পর্যায়ে এটার যদি সহযোগিতা আমরা আশা করছি পাবো গৃহ মন্ত্রক থেকে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমাদের প্রিয় ভাই দীপঙ্কর গোপ ফিরে আসুক এবং খুব সুস্বাস্থ্যভাবে এবং খুব ভালোভাবে যাতে ফিরে আসতে পারে, সেজন্য আমরা ভগবানকে কামনা করছি এবং আমরা মাননীয় আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির কাছেও এটি প্রার্থনাই করেছি এবং তাকে আজকে আমরা চিঠিও দিয়েছি। বাংলাদেশের 6টি জেলা নিয়ে পৃথক রাষ্ট্রের দাবিতে ফের সরব বঙ্গসেনা। বাংলাদেশের 6টি জেলা নিয়ে বঙ্গভূমি নামে পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি ফের তুলল বঙ্গসেনা সংগঠন। মঙ্গলবার জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকায় সংগঠনের সদস্যরা মিলিত হয়ে নিজেদের দাবির পক্ষে সরব হন। সংগঠনের দাবি, এদিন ওই এলাকায় বেশ কয়েকজন নতুন সদস্য তাদের সঙ্গে যোগ দিয়েছেন। বঙ্গসেনার সদস্য সুনীল চন্দ্র রায় জানান, আমাদের সংগঠনের নাম বঙ্গসেনা সংগঠন।
একসময় পূর্ববঙ্গ থেকে মৌলবাদীদের অত্যাচারে আমরা বিতাড়িত হয়েছে। গত 40 থেকে 42 বছর ধরে নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের 6টি জেলা নিয়ে বঙ্গভূমি নামে একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। সেই রাষ্ট্রেই বসবাস করতে চান তারা। এই দাবির সমর্থনে রাষ্ট্রসংঘের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি। বঙ্গসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই দাবিকে সামনে রেখে সংগঠনের কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। এদিনের কর্মসূচির মাধ্যমে ফের সেই দাবিকে সামনে তুলে ধরেন সংগঠনের সদস্যরা। আমরা আমাদের সংগঠনের নাম হচ্ছে বঙ্গ সেনা সংগঠন। এই সংগঠন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই 2-1 ব্যক্তি আমাদের এই সংগঠনে তারা জড়িত হচ্ছে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি। এবং আমাদের মূল দাবি হলো এবং উদ্দেশ্য হলো যে আমরা পূর্ব বাংলা থেকে মৌলবাদীদের অত্যাচারে বিতাড়িত। অতএব আমরা দীর্ঘ প্রায় 40-42 বছর হলো এই আন্দোলন আমাদের চলছে, এখনও আমরা সেই আন্দোলন করে যাচ্ছি। অতএব আমরা রাষ্ট্রসংঘের কাছে একটা স্মারকলিপিও দান করছি। অতএব আমরা চাচ্ছি, ভারত ভাঙিয়া পাকিস্তান হয়েছে, পাকিস্তান ভাঙিয়া বাংলাদেশ হয়েছে, এবার সেই আইনে বাংলাদেশকে ভাঙিয়া 6টা ডিস্ট্রিক্ট দিয়া আমাদের বঙ্গভূমি রাষ্ট্র করতে হবে এবং সেটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে আমরা সেই রাষ্ট্রে আমাদের স্বাধীন মতো বসবাস করতে চাই। এটা আমাদের মূল বক্তব্য এবং এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই আন্দোলন। আমার নাম সুনীল চন্দ্র রায়, আমার বাড়ি হচ্ছে বারোপাটিয়া নাচুয়ারসারে। দক্ষিণ সুকান্তনগর কলোনি। দক্ষিণ সুকান্তনগর কলোনি। গত 3 দিন ধরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে মালবাজারে। অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের দুর্ভোগ দেখে ক্ষুব্ধ বিধায়ক। গত 3 দিন ধরে মাল ব্লকের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। মাল পুরসভার পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতেও চলছে এই কর্মসূচি। শহর এবং গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করছে এই তিরঙ্গা যাত্রা। অংশ নিচ্ছে বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। বিধায়ক শুক্রা মুন্ডা জানান, গত 3 দিন ধরে মালবাজার ব্লকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলছে। সবাই উৎসাহের সাথে এই কর্মসূচিতে সামিল হচ্ছে। এদিকে এদিন ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে যান মাল বিধানসভার বিধায়ক শুক্রা মুন্ডা। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোগীদের জন্য পর্যাপ্ত ফ্যান এবং শেডের ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন বিধায়ক। যাবে হ্যাঁ, ওটা আছে। আর তারপরে ওই ওপিডি কাছে একটু শেডের দরকার আছে, সেটাও বিডিও ম্যাডাম আজকে অর্ডার করে দিয়েছেন, ওটা হয়ে যাবে। ওটা হ্যাঁ, ওইটা ভালোভাবে হবে। কালকে থেকে তিরঙ্গা যাত্রা চালু আছে। আজকে থেকে আমরা সবাই মণ্ডলে আমরা তিরঙ্গা ঝান্ডাটা তুলে দেব। ওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তিরঙ্গা লাগাবে। দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোগীরাও। गरम फैन আছে উপরে? ফ্যান ঠ্যান নাই, কিছু নাই না। वीडियो बना रहा है सर, मीडिया का है। प्रेगनेंसी लेडीज को कोई मतलब ही नहीं है, यहाँ पर कोई ना कोई सिस्टम नहीं, ना पुलिस आता है। एक लेडीज पुलिस देने से लेडीज को वो कर सकता है, एक जेंट्स पुलिस आए वो लेडीज से कैसे करेगा? डिसिप्लिन नहीं है कुछ नहीं है, कोई मतलब ही नहीं है। इतना गर्म में ऊपर फैन है फैन नहीं है, कोई फैन का कोई सुविधा भी नहीं, कुछ नहीं है। सरकारी हॉस्पिटल में आ रहा है, सरकारी हॉस्पिटल गवर्नमेंट हॉस्पिटल, लेकिन देखो आप ही खुद देखिए, यहाँ पर लेडीज़ का लाइन देखिए और जेंट्स का लाइन देखिए। 4 लाइन हो रहा है, 2 लाइन होने में 4 लाइन। चलो सीने सीधे हैंडीकैप के लिए अलग से है, लेकिन कोई यहाँ पुलिस ना कुछ कर सकता है ना किसी को गाइड कर सकता है। एक आदमी एक पुलिस, एक लेडीज़ पुलिस को, लेडीज़ के यहाँ पर लेडीज़ पुलिस होना जरूरी है। लेडीज़ पुलिस के नहीं रहेगा तो कैसे करेगा? 2 घंटे से चला पसीना इधर, एक टिकट लेने के लिए 2 घंटा लग रहा है इधर। কুঞ্জনগরে লোকালয়ে গন্ডার, আতঙ্কে বাসিন্দারা। কুঞ্জনগরে লোকালয়ে মাদি ও বাচ্চা গন্ডার, আতঙ্কে বাসিন্দারা। বাড়িতে হামলা মাদি গন্ডারের। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মী এবং কুনকি হাতি। সাত সকালে লোকালয়ে মাদি ও বাচ্চা গন্ডারের হানাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। মঙ্গলবার সকালে জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে বুড়িতোষা নদী পেরিয়ে কুঞ্জনগর এলাকায় ঢুকে পড়ে একটি গন্ডার ও তার বাচ্চা। এরপর কুঞ্জনগরের ডাঙ্গাপাড়া ও সিংহপাড়া এলাকায় ঢুকে একাধিক বাড়িতে হামলা চালায় মাদি গন্ডার। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হঠাৎই লোকালয়ে গন্ডার দুটিকে দেখতে পান বাসিন্দারা।
মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়তে এলাকা ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া ও কুঞ্জনগর বিটের বনকর্মীরা। এদিকে সিংহাপাড়া এলাকায় মাদি গন্ডারটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ডাঙ্গাপাড়া এলাকায় বাচ্চা গন্ডারটিকে একটি জঙ্গলে নিরাপদে রাখা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বাচ্চা গন্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে আনার জন্য এলাকায় দুটি কুনকি হাতে নিয়ে আসা হয়েছে। বনকর্মীরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। মাদি গন্ডারের মৃত্যুর কারণ এবং বাচ্চাটিকে কিভাবে নিরাপদে জঙ্গলে ফেরানো হবে তা নিয়েও বন দপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এলাকায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছলে তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। সরকারের নির্দেশ অনুসারে বিধাননগরে বাঁশের সাঁকো ভাঙতে গিয়ে স্থানীয় চা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন রিসর্ট কর্তৃপক্ষ। রিসর্ট কর্তৃপক্ষকে কুর্তি নদীর ওপর বাঁশের সাঁকো ভাঙতে বাধা চা শ্রমিক এবং স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। রীতিমতো ধস্তাধস্তির ঘটনাও ঘটে। জানা গেছে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কুর্তি নদীর ওপর তৈরি করা হয়েছে ওই সাঁকো। এলাকার এক বেসরকারি রিসর্ট কর্তৃপক্ষ ওই সাঁকো তৈরি করেছে। প্রশাসনের নির্দেশেই সোমবার ওই সাঁকো ভাঙতে যায় রিসর্ট কর্তৃপক্ষ। অবশেষে চা বাগান শ্রমিক ও স্থানীয়দের বাধার মুখে পড়ে সাঁকো ভাঙার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জানা যায় 2019 সালে রিসর্ট কর্তৃপক্ষ কুর্তি নদীর ওপর ওই বাঁশের সাঁকো তৈরি করে। রিসর্টে আসা পর্যটকেরা এবং ওই সাঁকোর ওপর দিয়ে নিয়মিতভাবে প্রায় 300 জন চা বাগান শ্রমিক কাজের জন্য যাতায়াত করে পাশের চা বাগানে। এছাড়াও বহু স্থানীয় জনগণও নানান কাজে ওই সাঁকো ব্যবহার করে। সাঁকোটি তৈরি হওয়ার ফলে স্থানীয় লোকজনের সুবিধা হয়েছিল, না হলে তাদের অনেক দূর ঘুরে যাতায়াত করতে হয়। এর আগে 2022 সালে রিসর্ট কর্তৃপক্ষ ওই সাঁকো ভাঙতে যায়। ওই সময়ও চা বাগান শ্রমিক ও স্থানীয় জনগণ বাধা দেয়। চা বাগান শ্রমিকেরা জানান, এই সাঁকোর ওপর দিয়ে রোজ চা বাগানে তারা কাজ করতে যান। আবারও এদিন হঠাৎ করেই ওই সাঁকো ভাঙতে আসে রিসর্ট কর্তৃপক্ষ। সাঁকো ভাঙলে শ্রমিকেরা কাজে যেতে পারবেন না, কর্মহীন হয়ে পড়বেন। তাই ওই সাঁকো ভাঙতে বাধা দেন তারা। এই সাঁকো ভাঙতে দেওয়া হবে না বলেও শ্রমিকেরা হুঁশিয়ারি দেন। রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমান জানান, প্রশাসন দ্রুত এই সাঁকো ভাঙার নির্দেশ দিয়েছে এবং আদালতের নির্দেশও রয়েছে। এদিন এই সাঁকো ভাঙতে গেলে চা বাগান শ্রমিক ও স্থানীয় জনগণ বাধা দেয়। পুরো বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে বলে জানা গেছে। बोलते हैं हम लोग को दिक्कत हो जाएगा इसलिए। तो कौन सा इलाका है? बरोडी की बस्ती। क्या दिक्कत होगा आप लोग का ये ब्रिज हम बनने लोग का से? पत्ती पोकने के लिए दिक्कत होगा इधर। बगैर पानी होने से पत्ती पोकने इधर नहीं आने सकेगा, जाने भी नहीं सकेगा, कौन लिख देगा हम लोग का? इसलिए हम लोग पुल को भागने नहीं दे रहे। क्या नाम है आपका? उसर आप कहाँ पर काम करते हैं? यहीं बागान में। चाय बागान में ही काम? ये नदी पार करके जाना पड़ता है। हाँ, नदी पार करके। अगर ये पुल नहीं रहेगा तो कितना दिक्कत होगा आप हम लोग लोग को दिक्कत है, जैसे बाहर आने से हम लोग को दिक्कत हो जाता है, जाने नहीं सकता है काम। दूसरा रास्ता नहीं है? दूसरा रास्ता नहीं है। महिला गिर गया था। महिला गिर गया, उसका क्या नाम है उसका? किस लिए गिरा? बंधन उड़ा गिर गया, वो जाने नहीं सका ना, पुल टूट गया, तोड़ दिया इसीलिए। तो नहीं तो ना काम था ना, हम लोग का जाने का, हम लोग को तो काम नहीं होगा, नए काम से कौन देगा हम लोग का, इसीलिए हम लोग नहीं तोड़े। पुल क्यों तोड़ा? क्यों तोड़ा हम लोग को तो मालूम नहीं है क्यों तोड़ रहा है। আমাকে ভাঙতে দেয় না, বাধা দেয় এরা। তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে এই ব্রিজটা থাকুক, যাতে তাদের জীবিকা নির্ভর করে এই ব্রিজটার ওপর দিয়ে, তারা যাতে চা বাগানে কাজে যেতে পারে। কারণ এই বর্ষাকাল, এখন নদীতে প্রচুর জল, এই জল পার হয়ে যাওয়া মানে একটা প্রাণহানির সংখ্যা থেকে যায়। সেই সংখ্যা থেকে বাঁচার জন্যই তাদের দাবি এই ব্রিজটা যেন থাকে। বিকল্প রাস্তা নেই নাকি? বিকল্প তো কোনো রকমই রাস্তা নেই এখান থেকে, কারণ এখান থেকে যে রাস্তা আছে পায়ে হেঁটে 4 কিলোমিটার ঘুরে ওই বাগানে যেতে হবে। তো সেটা বাগানের আপনি রিসর্টের ভিতর দিয়ে কেন যেতে দিচ্ছেন এনাদের? আমি সবসময় প্রচেষ্টা করি যে আমার সঙ্গে এই যে গ্রামবাসী আছে যারা আছে তারাও মানে সেটাকে ইউজ করে, ঠিক আছে, তারাও যাতে উপকৃত হয়। এবং তারা লেবার শ্রেণীর মানুষ, তারা হচ্ছে বাগানে লেবারি করে খায় এবং হচ্ছে ওরা প্রতিদিন নিয়ত এইখান দিয়ে যাতায়াত করে বাগানে কাজকর্ম করে। কিন্তু এর আগে কি গ্রামের মানুষ এবং চা শ্রমিকেরা কি দাবি করেছিল যে এই ব্রিজটা তাদের ব্যবহার করতে দিতে হবে?
দাবি নয়, আমি যখন থাকতে করেছি শুধু আমার সুবিধার জন্য নয়, আমি ওদের সুবিধার জন্যও এটা করেছিলাম। তো ওরা কোনো সময় দাবি করেনি, আমি যখন থাকতে করেছি তখন থাকতেই ওরা চলাচল করে, তাতে আমার কোনো আপত্তি থাকে না। ব্রিজটা তো সম্পূর্ণ ইলিগাল, তো এর আগে আপনি ভাঙেন নাই কেন বা কি বিষয়? এর আগে 2022-এও আমি ভাঙতে গেছিলাম, তখনও আমাকে আটকানো হয়েছিল, এরা আমাকে আটকে দিয়েছিল, ভাঙতে দেয়নি। এবং সংশ্লিষ্ট যত মহল আছে, সরকারি মহল আছে, সেখানে এরা একটা চিঠিও দিয়েছিল, মাঠ পিটিশন দিয়েছিল, তার প্রতিলিপিও এরা দেখাচ্ছে, এদের কাছে রয়েছে দেখলাম, ঠিক আছে। তখনও এরা ভাঙতে দেয়নি, আর সেটা আবার 4 বছর পর আজকেও এরা ভাঙতে দিল না, এবং তারা বলছে তারা পিটিশন করবে, এই করবে, আমার বিরুদ্ধে কেস করবে, এগুলো বলে যাচ্ছে। একজন চা শ্রমিক তো পড়ে যাচ্ছিল দেখলাম, কি কারণে? দেখেন, আমি খুবই অসহায়, আমি জানি যে চা শ্রমিকরা এর উপরে যাতায়াত করে, তা সত্ত্বেও আমাকে ভাঙতে হলো, কারণ এটা হচ্ছে কোর্ট অর্ডারের জন্য। কোর্টে যেহেতু আদেশ রয়েছে, আমি অমান্য করতে পারি না, তাই আমি ভাঙতে গেছিলাম। তো ব্রিজ ভাঙার সময় একজন পারাপার হতে গিয়ে পড়ে গেছেন এক মহিলা। আচ্ছা, এই যে আজকে ঘটনাটা ঘটলো, জনগণ বাধা দিল, এখন আপনি কি করবেন পরবর্তী? আপনার কি হবে? দেখেন, আমি এটা প্রশাসনকে জানাবো এবং কোর্টকে জানাবো যে আদেশ অনুযায়ী আমি ভাঙতে গেছিলাম, আমি বাধাপ্রাপ্ত হয়েছে, সেটা আমি জানাবো। এবার প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটা নেবে। আপনার নাম? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি হচ্ছে এই রিসর্টের কর্মকর্তা। কত লোকজন এই ব্রিজের উপর মোটামুটি প্রতিদিন? লেবার তো মোটামুটি 300-র মতো লেবার আছে প্রায় আনুমানিক, তাছাড়াও গ্রামবাসী আছে প্রায় 500-700 লোক ডেলি যাতায়াত করে। কতদিন থেকে এই ব্রিজটা এখানে আছে? এটা 2017-এ আমি আসি, এবং এটা 19-এ তৈরি হয়, 2019 থেকে এই ব্রিজটা আছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। অনাস্থা প্রস্তাব নিয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার একজোট 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রকাশ্যে একজোট হলেন তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসিন্দা তথা কাউন্সিলর সন্দীপ মাহাতোর বাড়িতে 15 জন কাউন্সিলরকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক ঘিরে জলপাইগুড়ি পুরসভার বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের একাংশের দাবি, বর্তমানে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় দলের একটি ভিন্ন লবির সঙ্গে যুক্ত রয়েছেন।
তাই তাকে সরিয়ে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে তারা একজোট হয়েছেন। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে সদ্য ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া দীনেশ রাউতও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নীলম চক্রবর্তী শর্মা, মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়, স্বরূপ মণ্ডল, সরিতা শাহ, সন্দীপ মাহাতো, সুব্রত পাল, দীনেশ রাউত, লিপিকা সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, তিয়াস সিনহা, উত্তম বোস, লোপামুদ্রা অধিকারী, তারকনাথ দাস, পিঙ্কু বিশ্বাস এবং মনীন্দ্র বর্মন। শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে 15 জন কাউন্সিলর উপস্থিত রয়েছেন। আরও 2 জন কাউন্সিলর রয়েছেন যারা আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি, অর্থাৎ মোট 17 জন কাউন্সিলর তাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন। তবে তার দাবি, এখনো কোনো গোপন ভোট হয়নি। আজ যারা বৈঠক করছেন, গোপন ভোট হলে তারাই সৈকত চট্টোপাধ্যায়কে সমর্থন করবেন। ফলে তৃণমূল কাউন্সিলরদের এই বৈঠকের পর জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে পরিবর্তন হতে চলেছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাউন্সিলরদের উপস্থিতি প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা যে অনাস্থা প্রস্তাব 30 তারিখে দিয়েছি তার সমর্থনে সকলের মত রয়েছে। আর আগামীতে পুরো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেটা ওখানে উল্লেখ করা হয়েছে সেইভাবে আগামী দিনে নতুন করে বোর্ড গঠন হবে। সেটা কতদিন সময় থাকে? সেটা লেখা আছে, প্রথম তপনবাবু বললেন প্রথম 15 দিন চেয়ারম্যানের, তারপরে ভাইস চেয়ারম্যানের 7 দিন থাকে। উনিও যদি 7 দিনের মধ্যে না দেখেন, 3 জন অনাস্থায় যারা সই করেছে তাদের মধ্যে 2 জন সই করে মিটিং ডাকতে পারে। তাদের কাছে 3 দিন সময় থাকে, 72 ঘন্টার আগে নোটিশ দিতে হয়। আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন, হঠাৎ করে আপনাকে রাতারাতি ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলো। সেটা তো যিনি সরিয়েছেন উনি বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না। আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলা হয়েছে, ঠিকাদারি সম্পর্কিত আরো কিছু কিছু অভিযোগ। ঠিকাদারি অভিযোগ আমাদের, মানে আপনার স্ত্রী কোনো ঠিকাদারের সঙ্গে না না, ঠিকাদারি অভিযোগ কিন্তু প্রস্তুত করে করা, সেটা উনি বলতে পারবেন, উনি বলেছেন। আমি এই ব্যাপারে কিছু বলতে গিয়ে আগামী দিনে আমাদের পথ চলা কিভাবে হবে সেটা আজও ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো মেদিনীপুর জলজন করছে। আমরা সেটা হচ্ছে সেটা চেয়ারম্যান সাহেব সরিয়েছেন, উনি এর উত্তরটা পাওয়া দিতে পারবেন যে ভোটটা কেন আছে। ওরা যা ঠিক করবে সেটাই হবে, সুতরাং দলের তরফ থেকে তো এর বেশি আর কিছু বলার নেই। সৈকত চট্টোপাধ্যায় আজও বলে যাচ্ছেন ওনার কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেটা আপনারাও দেখতে পারবেন, ওনাকে পটেই দেখতে পারবেন। ওনাকে বলুন 17 জন আছে আমাদের সঙ্গে, 15 জন এই মুহূর্তে এখানে আছে, 2 জন বাইরে আছে। একজন পাপিয়া পাল আর যে হচ্ছে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতায় আছেন। তাহলে ওনারাও আজকে মিটিংয়ে থাকতো এবং আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো কেউ কাউকে ছেড়ে নেই, সবাই একসঙ্গেই আছি এবং আমরা একসঙ্গেই থাকবো এবং আশা করি আমরা সাকসেস হবো। নতুন বোর্ড গঠনের নির্দেশ কি সরাসরি দলনেত্রী? নিশ্চয়ই দলনেত্রী দিয়েছে। দলনেত্রী, আমরা কলকাতায় গিয়েছিলাম, সেই সময় দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি গিয়ে এই ব্যাপারটা দেখো। আমি সবার সঙ্গে কথা বলেছি, কথা বলে যারা সিনিয়র কাউন্সিলর আছে, তপনদা আছে, সন্দীপ আছে, উত্তমদা আছে, উত্তমদা আমার সঙ্গে ছিলেন, নীলভ ছিল, আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম। তখন দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আমি এদের সঙ্গে কথা বলেছি, তারপরেই অনাস্থা দেখা হয়েছে। দাবি করছেন যে 9 জন কাউন্সিলর সই করেছে, তার মধ্যে 3 জন পরে ওনার সঙ্গে কথা বলে এবং ওনাকে উনি অনেক কিছু বলছে, মানে মার্কেটে অনেক কিছু শোনা যাচ্ছে, উনি টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো ওসব করে কিচ্ছু হবে না, ওসব করে কিছু হবে না। তৃণমূলের ওইভাবে কেনা যায় না। পঞ্চিতে আছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। আমি ভাইস চেয়ারম্যান হিসাবে আমি শপথ নিয়েছি, ভাইস চেয়ারম্যানের চেম্বারে নিয়েছি। সেই হিসাবে আমাকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, চেয়ারম্যান আমাকে নিযুক্ত করেছিল, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে। আর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি রিসিভ করেছি। বলা হচ্ছে আপনার নিয়োগটাই নাকি অবৈধ। এটা আইনি প্রক্রিয়া কী আছে আমি ঠিক বলতে পারলাম না, ওটা দেখবেন পরে। না দিনেশ দা, যে আপনাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আপনি চেয়ারম্যানের বিরোধী একটা শিবিরে আজকে এসছেন, তাহলে অবস্থানটা কি আপনার রাজনৈতিক অবস্থান? আমি এই সময় ভাইস চেয়ারম্যান নিয়েছি, এখন আমি বুঝতে পারছি এখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। মানে অনাস্থার বিপক্ষে আছেন?
না পক্ষে আছেন? অনাস্থার পক্ষে আছি। ভাইস চেয়ারম্যান পদ থেকে কি রেজিগনেশন দেবেন? আগে ঠিক হোক যে ভাইস চেয়ারম্যানটা নিযুক্তটা ঠিকঠাক হয়েছে কি নাকি, তারপর দেখা যাবে। আইনি প্রক্রিয়া যেভাবে হবে সেভাবে করবো আছে। আপনি তো অনাস্থার সভা ডাকতে পারেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এখন ভাইস চেয়ারম্যান প্রক্রিয়া বলছেন যে কি গন্ডগোল, যদি গন্ডগোলটা হয় তাহলে আমি কি করে প্রস্তাবটা রাখবো বলুন? আপনার সঙ্গে কথা হয়েছিল ভাইস চেয়ারম্যান ঠিক করার আগে? চেয়ারম্যান আমাকে বলছিল যে কি তোমাকে ভাইস চেয়ারম্যান করা হবে, তুমি আসো। আমি আসলাম, সেই হিসাবে আমাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সেদিন কি চেয়ারম্যান ছিল শপথ গ্রহণের দিন? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান আমি ছিলাম। ভাইস চেয়ারম্যান হয়ে আবার এই মিটিংয়ে আপনি এসেছেন এখানটা আলাদা? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী লোক, সেই জন্য এই মিটিংয়ে সেজন্য আমি আসছি। দেখুন, আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা নিয়ে পৌরসভার 15 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। আরও একজন কাউন্সিলর বাইরে আছেন, নাহলে হয়তো 16 জন হতো। 17 জন হতো, পাপিয়া বাইরে আছে। হ্যাঁ, 17 জন তো পাপিয়া পাল বাইরে রয়েছে। তো এই 15 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছে এবং এই 15 জনের মধ্যে যারা নো কনফিডেন্স মোশনটা এনেছিল 9 জন, হ্যাঁ, তারাও এখানে উপস্থিত আছেন। তো নো কনফিডেন্স মোশনটা আমার নিয়ম হচ্ছে, আইনটা হচ্ছে যে 15 দিনের মধ্যে চেয়ারম্যানকে মিটিংটা ডাকতে হবে, স্পেশাল মিটিং। এবং কি সেই মিটিংটা আবার ডাকতে হবে বিফোর ক্লিয়ার 3 days বিফোর তাকে এই নোটিশটা ইস্যু করতে হবে। তার মানে 30 তারিখে 30/7 আমরা নো কনফিডেন্স মোশনটা জমা দিয়েছিলাম এসডিওর কাছে এবং পৌরসভার কাছে। তো 30 থেকে শুরু করে যদি হিসেব করা যায় তাহলে 14ই আগস্ট অবধি হচ্ছে 15 দিন। 15 দিন হচ্ছে 14ই আগস্ট। তাহলে 14ই আগস্ট যদি 15 দিন হয়, তার 3 দিন আগে নোটিশটাকে ইস্যু করতে হবে। তার মানে 11 তারিখ, আজকে সে ডেট পেরিয়ে গেছে। তাহলে আমরা এটা ধরে নেব যে চেয়ারম্যান তার যে রিক্রিয়েশন মিটিং সেটা ডাকতে সে ব্যর্থ হলো। তো স্বাভাবিকভাবে এবার পরবর্তীতে যা নিয়ম আছে যে ভাইস চেয়ারম্যান ডাকবে, ভাইস চেয়ারম্যান পরে ভাইস চেয়ারম্যান ফেল করলে 3 জন কাউন্সিলর মিলে ডাকবে। তো সেটা আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তো শুধু এটা বলতে চাই যে আজকের দিনে অধিকাংশ কাউন্সিলর আমরা যারা এখানে 15 জন রয়েছি, আমরা ইউনাইটেড, হ্যাঁ, এবং আমরা সবাই হচ্ছে মানে সে নো কনফিডেন্স যে মোশন আনা হয়েছে সেই মোশনের পক্ষে। তো সুতরাং আগামী দিনে যেভাবেই মিটিংটা হোক না কেন, যেই ডাকুন না কেন, আইনানুগভাবে যেটা সিদ্ধ হবে সেভাবেই ডাকা হবে। হ্যাঁ, সেই মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর উপস্থিত থাকবে, হ্যাঁ, এবং নতুন করে নেতা নির্বাচিত হয়ে পৌরবোর্ড নতুন করে গঠন হবে। ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকীতে এসইউসিআই এর মিছিল জলপাইগুড়িতে। ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী এবং শহীদ ক্ষুদিরাম বসুর 118তম শহীদ দিবস উপলক্ষে মিছিল করল এসইউসিআই। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি। মিছিল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ নবজাগরণের মহান মনীষীদের অবমাননার প্রতিবাদ জানানো হয়। মিছিলে সংগঠনের কিশোর বাহিনীর হাতে বিভিন্ন মনীষীদের ছবি, দলীয় পতাকা এবং বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে কর্মী সমর্থকেরা মিছিলে অংশ নেন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও মনীষীদের মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের আদর্শকে স্মরণ করার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সম্পাদক সুজিত ঘোষ জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে 9 থেকে 16ই আগস্ট পর্যন্ত ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে এদিন শহরে মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি শহীদ স্মরণে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকে এই র্যালি সংগঠিত করার মূল কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলনে মানে শত শত শহীদের আত্মবলিদান, বিশেষ করে মাতঙ্গিনী হাজরা থেকে এরকম শত শত শহীদের আত্মবলিদান, এবং এই বলিদানের মাধ্যমেই ভারতবর্ষ কিন্তু আজকে স্বাধীনতার এরকম একটা জায়গায় এসছে। এবং সেদিন হাজার হাজার ছাত্র, হাজার হাজার যুবক, হাজার হাজার কৃষক, এবং আমরা যতটুকু জানি মাতঙ্গিনী হাজরা সহ এরকম মানে শত শত মানুষ সেদিন আত্মাহুতি দিয়েছিল। তাদের আত্মোৎসর্গের বিনিময়ে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তবে আমরা লক্ষ্য করছি যে নেতাজি সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার যারা বিপ্লবী, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে যারা ক্ষমতায় আছে সেই বিজেপি দল, যারা কিন্তু সেই সময় তাদের যে পূর্বতন জনসংঘ
হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ তারা কিন্তু সেই সময়তে স্বাধীনতা আন্দোলনে কোনো অংশ নেয়নি। কিন্তু আজকে যেটা আমরা দেখছি, লক্ষ্য করছি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে ভারতবর্ষের একটা জায়গায় আনা হচ্ছে, অথচ যারা স্বাধীনতার জন্য প্রাণ দিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নবজাগরণের মনীষী যারা আছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটা ঘৃণ্য চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিছিল আমরা সংগঠিত করছি। এখানে আমাদের দলের যে কিশোর বাহিনী কমসমল এবং আমাদের দলের কিছু কর্মী তারা আজকে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে কদমতলায় আজকে আমরা শহীদদের স্মরণে একটা কর্মসূচি নেব। আপনার নাম পরিচয়? আমি সুজিত ঘোষ, এসইউসিআই কমিউনিস্ট জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। পরিষেবা বন্ধ 102 অ্যাম্বুলেন্সের। জাতীয় পরিষেবা প্রকল্পের অধীনের 102 নম্বর অ্যাম্বুলেন্স কর্মীদের আন্দোলন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। অ্যাম্বুলেন্স কর্মীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের মায়না থেকে অর্থ কেটে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে গাড়ি মেরামতির খরচ সহ বেশ কিছু বিষয় নিয়ম বহির্ভূতভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে আজ আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন অ্যাম্বুলেন্স কর্মীরা। যদিও এর জন্য প্রসূতি মা ও শিশুদের পরিষেবা বন্ধ না রেখেই আন্দোলন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। আগামীতে তাদের এভাবেই টাকা কাটা হলে বড় আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা। এদিন বেশ কিছুক্ষণ জলপাইগুড়ি সদর হাসপাতালে আন্দোলনে অংশগ্রহণ করেন তারা। কি কারণে আপনারা আজকে? আমাদের অকারণে কয়েক মাস ধরে স্যালারি কাটা হচ্ছে, আমরা এই জন্য কর্মবিরতি করেছি। কি পরিমাণে স্যালারি কেটে নেওয়া হচ্ছে? আমাদের এটা নির্দিষ্ট করে তো ওনারা কাটেনি, কারো 5,000 কেটেছে, কারো 6,000 কেটেছে, কারো 1,500, কারো 500, কারো 300, এরকম করে ওরা কেটে নিয়েছে। কেন কাটছে, কারা কাটছে? এটা তো সদুত্তর আমরা পাইনি, অফিস কেটে নিচ্ছে। সমস্যা কি হচ্ছে? আপনাদের অনেক কিছু দাবি দাওয়া তো লিখেছেন অ্যাজ আ চালক। আমাদের গাড়ি যদি কেউ সাইকেল নিয়ে এসে মেরে দেয় পেছন দিক থেকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে এসে মেরে দিল, এটার জন্য আমাদের কাছ থেকে স্যালারি কাটা হয়। সেটা কি আগে কথা হয়েছিল বা কিছু বলেছিল? এটা আগে থেকেই মানে ওনারা কাটছে, নতুন গাড়ি আসার পর আবার বেশি হচ্ছে। কেউ যদি কোনো কিছু বলি আমাদেরকে অকারণে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, অফিসে ডেকে হেনস্থা করা হয়। মানে এটা আপনারা কি হ্যারাসমেন্ট হচ্ছে? হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে। আপনারা যদি এই আমরা অনির্দিষ্টকালের জন্য বিরত রাখব। এমএসবিপি বা সিএমওএইচ কে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা লেটার করেছি। অবশ্যই আমরা পরিষেবা চালু রেখেছি, যেহেতু আমরা এমার্জেন্সি কাজ করি, আমরা জানি এমার্জেন্সি পরিষেবা আমাদেরকে দিতে হবে, যার জন্য আমরা বাড়ি থেকে আনা পিক আপ বলি, আমরা সেটাকে পিক আপ বন্ধ রেখেছি। আর যেটা ড্রপ পেশেন্ট বা ছুটি হয়ে বাড়ি যায় সেটা বন্ধ রেখেছি। অনলি আমরা হসপিটাল থেকে হসপিটাল রেফারটা চালু রেখেছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম আন্না সাহা, আমি 102 অ্যাম্বুলেন্স সহকর্মী হিসেবে কাজ করছি। বলছি জেলার কি সবাই বন্ধ রেখেছে? হ্যাঁ, আপাতত জলপাইগুড়ি নর্থ বেঙ্গল তারা 4 দিন যাবত বন্ধ করে রেখেছে, নর্থ বেঙ্গল। আর আমরা চেয়েছিলাম শনিবার থেকে বন্ধ করতে, তো আমাদের প্রজেক্ট ম্যানেজার এসেছিল এবং উনি বলেছিল যে আমরা মঙ্গলবারের মধ্যে আপনাদের টাকা রিফান্ড করা বা যাবতীয় যা হয় আমাদের দ্বারা আমরা করব। কিন্তু ওনারা আজ অবধি মানে আসেননি এখন অবধি, এবং সেটা আমাদের জানাননি, যার জন্য আমরা গোটা ডিস্ট্রিক্ট আজকে বন্ধ করে দিই। আপনারা আপনাদের কাগজে লিখেছেন আমাদের ইএমইরা প্রেশার দিয়ে কাজ করায় এবং এক হসপিটাল থেকে মানে অনিচ্ছার কারণেও কোনো যুক্তি ছাড়া আমাদের চাপ দিয়ে অন্য হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হয়। এবং আমরা যদি জোরপূর্বক কিছু বলি, অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা যদি মুখ খুলি, আমাদের শুধু এই ডিস্ট্রিক্ট না অন্য ডিস্ট্রিক্টও ট্রান্সফার করে দেওয়া হয়, যার জন্য আমরা খুব হ্যারেস হচ্ছি। সংখ্যা কত রয়েছে আপনাদের? সংখ্যাটা কিসের সংখ্যা? আমাদের কর্মী মোটামুটি 120 জন। গোটা জেলা জুড়ে? হ্যাঁ, পাইলট সহকর্মী মিলে গোটা জেলা জুড়ে 120 জন কাজ করছে। কতগুলো অ্যাম্বুলেন্স? আমাদের গোটা ডিস্ট্রিক্টে 31টা আছে। বলছি আপনাদের নিয়োগপত্র আমরা বিগত 7-8 বছর এবং 9 বছর ধরে সবাই কাজ করছে। আমাদের আগে একটা জয়েনিং লেটার দেওয়া হয়েছিল এবং আমাদের রিসেন্ট অগাস্টে 2025 আবার নতুন করে জয়েন করানো হয়েছে। আমাদের তারপরে থেকে এখন অবধি কোনো জয়েনিং লেটার দেওয়া হয়নি। কি চাইছেন যদি কালকে আমরা যদি এর সদুত্তর না পাই বা আগামী দিনে যদি আমাদের দাবি দাবাগুলো পূরণ করা না হয়, এই হচ্ছে আমাদের সব দাবি দাবা, এই দাবি দাবাগুলো যদি আমাদের পূরণ করা না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবো। টিবি মুক্ত ভারত ও নেশা মুক্ত ভারত গড়ার বার্তা জলপাইগুড়িতে। টিবি মুক্ত ভারত ও নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জলপাইগুড়িতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 61 নম্বর ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটরা। মঙ্গলবার বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
হাতে সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে নেশার বিরুদ্ধে এবং সুস্থ সমাজ গঠনের পক্ষে বার্তা দেন ক্যাডেটরা। সাধারণ মানুষের মধ্যেও নেশামুক্ত সমাজ গড়ার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে রেখে সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে চালু হলো পার্কিং জোন। উদ্বোধনে মন্ত্রী শঙ্কর ঘোষ। শহরে ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে বড় উদ্যোগ শিলিগুড়ি পুর নিগমের। মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে এই পার্কিং ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হয়। শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত এলাকা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকা। প্রতিদিন এই এলাকায় বিভিন্ন কাজে বহু মানুষের যাতায়াত হয়। পাশাপাশি রাস্তার দুধারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে তৈরি হয় যানজট। এই সমস্যা মোকাবিলায় মাঠের একটি অংশকে গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পার্কিং লট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ সহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। নতুন এই পার্কিং ব্যবস্থা চালু হওয়ায় শহরের গুরুত্বপূর্ণ এই এলাকার রাস্তার ওপর গাড়ি রাখার প্রবণতা কমবে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। শহরের যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় গাড়ি রাখতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। আগামী দিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে। নতুন পার্কিং লট চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং শহরে আসা সাধারণ মানুষ কতটা উপকৃত হলেন এখন সেটাই দেখার। এটা প্রাথমিক স্তরের উদ্বোধন হলো। আমরা 15 দিন ট্রায়াল রান দেব। তারপরে এই সময় সিভিক ভলেন্টিয়াররা দায়িত্বে থাকবে, কর্পোরেশন ট্রাফিক মিলে কাজটা করবে। পরবর্তীকালে কমিটি হবে, কর্পোরেশন ট্রাফিক ব্যবসায়ী সমিতিদেরকে সাথে নিয়ে, সোশ্যাল অর্গানাইজেশনকে সাথে নিয়ে তারা চালাবে টিল পুজোর আগের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা ফি পার্কিংয়ে হয়ে যাবে। তার আগে অবধি নমিনাল চার্জে পার্কিং চলবে। দুটো জোন হবে, জোন 1 জোন 2। জোন 1-এ যারা ব্যবসায়ীদের গাড়ি রাখার জায়গা থাকবে সেখানে স্টিকার দেওয়া থাকবে, আর জোন 2 যেরকম আমরা নর্মাল পার্কিং করি সেরকম 800। দেখুন, বিষয়টি ইতিমধ্যে আমাদের নেতৃত্বরা প্রতিক্রিয়া দিয়েছে, ফলে আমি নতুন করে আর কোনো প্রতিক্রিয়া দিতে চাই। রাতে হেডলাইট ছাড়াই জাতীয় সড়কে চলছে টোটো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাতে জাতীয় সড়কে হেডলাইট না জ্বালিয়েই ঝুঁকিপূর্ণভাবে টোটো চলাচলের অভিযোগ উঠেছে একাংশ টোটো চালকের বিরুদ্ধে। ফলে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে এমনই ছবি ধরা পড়েছে। এমনিতেই জাতীয় সড়কে টোটো চলাচল আইনত নিষিদ্ধ, তারপরও নিয়মকে উপেক্ষা করে একাংশ টোটো চালক জাতীয় সড়ক দিয়ে চলাচল করছেন বলে অভিযোগ। তার উপর রাতে যথাযথভাবে হেডলাইট না জ্বালিয়ে টোটো চালানোর ঘটনায় অন্যান্য যানবাহন চালকদের সমস্যা হচ্ছে। বিশেষ করে দ্রুতগতির গাড়ির সামনে হঠাৎ করে আলোবিহীন টোটো চলে এলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা খোকন দাস জানান, মাঝে মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। তার মধ্যে কিছু টোটো চালক রাতে হেডলাইট না জ্বালিয়ে চলাচল করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। এই বিষয়ে পুলিশের আরও কড়া পদক্ষেপ করা প্রয়োজন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে টোটো চলাচল এবং রাতে আলো না জ্বালিয়ে টোটো চালানোর বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সচেতন করা হয়েছে, কিন্তু তারপরও একাংশ টোটো চালক নিয়মের তোয়াক্কা করছেন না। কোথায় বাড়ি আপনার? এই পাহাড়পুর। এই যে জাতীয় সড়কে যে টোটোগুলো চলছে দেখলাম হেডলাইট নাই, কি বলবেন? এখন হেডলাইট মনে করো ওরা জ্বালায় না, কি করা যাবে? পুলিশ প্রশাসন এটা নিয়ে একটা কিছু করতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো মনে করো প্রচুর হয়। জ্বালানো দরকার, একদম জ্বালায় না। কি বলবেন, কি বার্তা দেবেন টোটো?
ওদেরকে একটু মনে করো বার্তা বলতে মনে করো যে ঠিকঠাক মতো যদি মনে করো হেডলাইট জ্বালা তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হবে না। কি নাম? আমার নাম খোকন দাস। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাবি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। তৃণমূলের তাবড় নেতার পর এবার দল ছাড়ার পথে গ্রাম পঞ্চায়েত প্রধানেরাও। প্রশ্ন উঠছে পদ নিয়ে। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা মন্ত্রীরা যখন একের পর এক দল ছাড়ছেন, তখন সেই প্রবণতা থেমে নেই নিচু তলাতেও। এবার দল ছাড়ার কথা জানালেন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুনম লোহার। এক ভিডিও বার্তায় পুনম লোহার জানান, দল পরাজিত হওয়ার পর দলের কোনো নেতা বা উচ্চপদস্থ কর্মী তার সঙ্গে যোগাযোগ করেননি। পাশাপাশি পারিবারিক কারণেও তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। দল ছাড়লেও তিনি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে ফোনে জানিয়েছেন পুনম লোহার। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হয়ে তিনি বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পেয়েছিলেন। এখন তিনি দল ছাড়ছেন, অথচ প্রধানের পদ ছাড়ছেন না। এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, দল ছাড়ার পরেও যদি পদে থেকে কাজ চালিয়ে যাওয়া যায়, তাহলে তার কাছে দলের চেয়ে পঞ্চায়েত প্রধানের পদে কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি দল ছাড়ার সঙ্গে পদে থাকার বিষয়টিকে তিনি সম্পূর্ণ আলাদা দেখছেন? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন বাগরাকোটের রাজনৈতিক মহল। जोहार, नमस्कार। मैं पूनम लोहार, इलनबाड़ी बागराकोट जीपी से टीएमसी पार्टी की कार्यकर्ता थी। टीएमसी पार्टी के कोई भी कार्यकर्ता, लीडर किसी प्रकार से कोई संपर्क में नहीं, कोई खोज खबर नहीं। इसीलिए मैं दुखी होकर आज टीएमसी पार्टी को छोड़ दे रही हूँ। आज से टीएमसी पार्टी मैं नहीं कर रही हूँ। धन्यवाद। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এবার প্রকাশ্যে একজোট হলেন তৃণমূল কংগ্রেসের 15 জন কাউন্সিলর। বাংলাদেশের 6টি জেলা নিয়ে বঙ্গভূমি নামে পৃথক স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের দাবি বঙ্গসেনা সংগঠনের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।